হ্যালো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের যে আলোচনা গতকাল আমরা শুরু করেছিলাম, সেই আলোচনার আমরা দ্বিতীয় পর্যায়ে এসেছি। আজকের ক্লাস হচ্ছে আমরা যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেসিক অর ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, দ্যাট ইজ কুলম্বস ল। তো আজকে আমরা কুলম্বের সূত্র বা কুলম্বস ল নিয়ে আমরা আলোচনা করব। COULOMB, কুলম্বস ল। কুলম্বস ল হচ্ছে একটি স্থির তড়িতের একটি প্রাথমিক সূত্র। বিজ্ঞানী চার্লস কুলম্ব 1785 সালে এই সূত্রের প্রবর্তন করেন। আমরা প্রথমে তার এই সূত্রের যে স্টেটমেন্ট অর্থাৎ তার বিবৃতি বা তার বক্তব্য, সেই বক্তব্যটা আমরা জেনে নেব। তারপরে আমরা এই সূত্রটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করব, এর মধ্যে কি আছে, এর মধ্যে কি কি বিষয় আছে, এর অ্যানালিসিস করব। প্রথমে আমি সূত্রটাকে তোমাদের সামনে বিবৃত করছি। আমরা জানি যে ইলেকট্রিক চার্জ হচ্ছে দু রকম, ধনাত্মক এবং ঋণাত্মক। তোমরা এও ইতিমধ্যে জেনেছ যে সেম চার্জ অর্থাৎ দুটো ধনাত্মক চার্জ বা দুটো সেম বিপরীত চার্জ, এদের মধ্যে যে রিপালসিভ ফোর্স অর্থাৎ বিকর্ষণ বল কাজ করে। অন্যদিকে দুটো বিষম চার্জের ক্ষেত্রে আকর্ষণ বল কাজ করে অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্স। কিন্তু এই ফোর্সটা দুটো চার্জের মধ্যে এই ফোর্সটা সেটা বিকর্ষকই হোক আর আকর্ষক বলই হোক, এই বলের যে পরিমাণ বা বলের যে নির্ভরতা দুটো ক্ষেত্রেই কিন্তু একইভাবে কাজ করে। তো তাই জন্য আমরা আকর্ষণ বিকর্ষণ ইত্যাদি কথা ব্যবহার না করে আমরা শুধুমাত্র এখানে বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎ বল এই হিসাবেই আমরা এটাকে বলবো। তো আমরা কুলম্বের সূত্রটাকে বিবৃত করছি। কুলম্বের সূত্রে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা মন দিয়ে শুনবে, প্রতিটা ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা করে মিনিং রয়েছে। বক্তব্যটা কি না, দুটি বিন্দু আধান তারা যদি কোনো মাধ্যমে পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তাহলে এই যে দুটো আধান বা চার্জ, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ তিনটি জিনিসের ওপর নির্ভর করে। আমি এখানে মূলত বলবো দুটি জিনিসের ওপর নির্ভর করে। কি না, আধান দুটির পরিমাণের গুণফলের উপর নির্ভর করে বা আধান দুটির পরিমাণের ওপর নির্ভর করে, আর এই আধান দুটির মধ্যেকার দূরত্বের ওপরেতে নির্ভর করে। তো আধান দুটির পরিমাণের ওপর কিরকম নির্ভর করে, আমি যদি ধরে নিই যে দুটি আধান, আমি আরেকটু বিবৃতিটা করে নিই। তো আধান দুটি, তাহলে বিজ্ঞানী চার্লস কুলম্ব বললেন যে কোনো মাধ্যমে দুটি আধান যদি পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা কাজ করবে, সেই ফোর্সটা ওই আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক আর তাদের মধ্যেকার দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবং এই যে বল, এই বলটা কাজ করবে কিভাবে না, ওই আধান দুটির যে সংযোজক সরলরেখা, সেই সংযোজক সরলরেখা বরাবর বলটা কাজ করবে। আমরা যদি একটু ছোট্ট করে ম্যাথামেটিক্যালি অর্থাৎ গাণিতিকভাবে যদি বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে এইভাবে আমরা পেতে পারি। ধরে নিলাম যে Q1 এবং Q2 দুটো আধান, তারা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থান করছে। Q
Q1 এবং Q2 দুটো আধান, তারা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থান করছে। এখন এই আধান দুটো পরস্পরের ওপর অর্থাৎ এই আধানটা এই আধানের ওপর এবং এই আধানটা এই আধানের ওপর যে পরস্পরের ওপর বল প্রয়োগ করে, সেই বলের পরিমাণটা যদি আমরা F লিখি, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি F হয়, তাহলে F ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। আর বিজ্ঞানী চার্লসের মতে F ইজ প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ আধান দুটির গুণফলের সঙ্গে এই বলটা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, আর দূরত্বের বর্গের সঙ্গে হচ্ছে আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন এদেরকে যদি আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী একত্রিত করি, তাহলে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r², এটা হবে। অর্থাৎ F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r², এটা হবে। এখন এই যে ভ্যারিজাস চিহ্ন, এটাকে যদি আমরা সমান করি, তাহলে এটাকে আমরা লিখব KE বা আমি যদি লিখি KC ইন্টু Q1 Q2 বাই r²। এই যে এই KC একদিক থেকে এখানে ভেদ ধ্রুবক, আবার অন্য দিক থেকে একে কুলম্বের ধ্রুবকও বলা যেতে পারে। তাহলে F ইজ ইকুয়ালস টু KC বা KE, মানে ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বলা যেতে পারে, বা KC ইন্টু Q1 Q2 বাই r²। তো এইটা হচ্ছে এর গাণিতিক রূপ। এখন এই যে ধ্রুবকটা দুটি জিনিসের ওপর নির্ভর করে, অর্থাৎ এই যে বলের পরিমাণটা কত হবে তা নির্ভর করে এই ধ্রুবকটার ওপর, আবার এই ধ্রুবকটা নির্ভর করে আরো দুটো জিনিসের ওপর। তো আমরা এখানে আমি পরপর এই বিষয়গুলোকে নিয়ে আসবো। তাহলে ধ্রুবকটা নির্ভর করে দুটো জিনিসের ওপর, সেটা হচ্ছে যে KE, একে বলা হচ্ছে কুলম কনস্ট্যান্ট, COULOMB, কুলম কনস্ট্যান্ট বলা হচ্ছে। KE ডিপেন্ডস অন এক ইউনিট অ্যাডপ্টেড, অর্থাৎ কোন পদ্ধতি বা কোন একক আমি ব্যবহার করছি এই ফর্মুলাটার জন্য। আর 2 নম্বর হচ্ছে মিডিয়া, এই আধান দুটো কোন মাধ্যমে আছে, এই দুটোর ওপরেতে হচ্ছে এই কুলম্বীয় কনস্ট্যান্টটার মান হচ্ছে নির্ভর করে। তাহলে আমি যেটা আবার বলছি যে তাহলে স্থির তড়িৎ বিজ্ঞানের যে প্রাথমিক সূত্র, অর্থাৎ কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্র আমরা পড়তে গিয়ে দেখছি যে যদি বিবৃতিটাকে আবার একবার দেখি, যে দুটি বিন্দু আধান, এখানে আমি যে বিন্দু আধান কি না, বিন্দু আধান হচ্ছে এমন আধান যে আধানের মাত্রা, মানে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ কি বলবো, জিরো ডাইমেনশন না, মানে পয়েন্ট মাস, মানে পয়েন্ট চার্জ, অর্থাৎ যার কোনো মাত্রা বা যার কোনো আকার মানে আয়তন নেই, এটা বিন্দু, আধানটা হবে একটা বিন্দু। সেরকম দুটি বিন্দু আধানের ক্ষেত্রে যদি তারা Q1 এবং Q2 হয়, তাদের মধ্যে পারস্পরিক যদি দূরত্ব r হয়, তাহলে পরে তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা হবে F ইজ ইকুয়ালস টু KC ইন্টু Q1 Q2 বাই r²। এখন এই KC বা KE, এটাকে কুলম কনস্ট্যান্ট বলছি। কুলম কনস্ট্যান্ট দুটি জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে কোন একক আমরা এই যে Q1 Q2 R F, এগুলোতে আমরা কোন একক ব্যবহার করছি তার উপর নির্ভর করে, আর হচ্ছে কোন মিডিয়া, অর্থাৎ এই আধান দুটোকে কোন মাধ্যমে রেখেছি, বায়ু মাধ্যম না অন্য কোনো মাধ্যম বা শূন্য মাধ্যম, তার উপরেতেও হচ্ছে এর মানটা নির্ভর করে। তো আমরা এখন একটা একটা করে বিষয়গুলোকে আলোচনা করব। তবে একটা কথা আমি বলে রাখি, তোমরা ক্লাস 12, তো তার মানে এখানে আমরা ইলেকট্রিক, অর্থাৎ ইলেকট্রিক মানে কারেন্ট, ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যাই বলো না কেন, মূলত এখানে যেটা ব্যবহার করা হবে বেশিরভাগই হচ্ছে এবং প্রায় সবটাই এসআই ইউনিট। তাই আমরা অন্যান্য ইউনিটের কথা একটু আধটু বললেও আমরা মূলত এসআই ইউনিটের ওপরেতেই হচ্ছে এটাকে আমরা জোর দেব। তো আমরা দেখাতে পারি যে, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমরা দেখাতে পারি
যে যদি মাধ্যমকে শূন্য মাধ্যমে রাখা হয়, যদি যদি আধান দুটি শূন্য মাধ্যমে থাকে তাহলে কেসি এর মান হয় 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹। এখন এই যে কেসি এর এককটা কি হতে পারে দেখো তুমি লক্ষ্য করে, F ইজিক্যালস টু কেসি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তার মানে কেসি সমান আমরা লিখতে পারি F আর স্কোয়ার বাই Q1 Q2। এখন এসআই পদ্ধতি যদি আমরা বলি, এসআই পদ্ধতিতে এফ এর একক কি হবে, তাহলে কেসি এর এককের ক্ষেত্রে এফ এর একক হবে নিউটন, আর এর একক হবে মিটার, তার মানে নিউটন ইন্টু মিটার স্কোয়ার, আর কিউ মানে হচ্ছে আধানের একক হচ্ছে কুলম, তার মানে কুলম স্কোয়ার। অর্থাৎ কেসির একক তাহলে কি হলো নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এই কেসির মানটা এসআই পদ্ধতিতে হয় 9 ইন্টু 10⁹। অ্যাকচুয়ালি এটা হয় 8.9, আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 9 বলি, 8.9, দ্যাট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹। এটা হয় নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। অর্থাৎ কেসির মান হচ্ছে এটা এসআই পদ্ধতিতে। এখন এসআই পদ্ধতিতে এই যে কেসি 9 ইন্টু 10⁹, এইটাকে আমরা একটা এসআই পদ্ধতিতে একটা বিশেষ রীতি রয়েছে, সেই রীতিতে যদি প্রকাশ করি তাহলে কেসি সমান এইভাবে আমরা লিখতে পারি, কেসি সমান হচ্ছে 1/4πε0। কেসি সমান হচ্ছে 1/4πε0। এই যে 1/4πε0 এরই মান হচ্ছে 9 ইন্টু 10⁹, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, এটারই মান হচ্ছে। তাই আমরা এসআই পদ্ধতিতে আমরা কুলম্বের সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমরা এখন লিখে দেখাচ্ছি। দেখো আমি এটা মুছে দিচ্ছি। দেখো তাহলে ইন এসআই F is equals to 1/4πε0 into Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এরমও লেখা যেতে পারে F is equals to 9 ইন্টু 10⁹, Q1 Q2 বাই আর স্কোয়ার। এফের একক তার মানে এটা হচ্ছে নিউটন। তো এইটা হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের এটা গাণিতিক রূপ। আর যদি আমরা যে সিজিএস পদ্ধতি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ফর সিজিএস মেথডে কেসি সমান 1 ধরা হয় শূন্য মাধ্যমে, কেসি সমান 1 ইন ফ্রি স্পেস। তাহলে পরে ফর্মুলাটা হয় 1 কেসিটা 1 বসিয়ে দিলাম, তার মানে F ইজিক্যালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। অবশ্যই এটা হবে 9। তাহলে এটা হলো সিজিএস পদ্ধতিতে, এটা হলো এসআই পদ্ধতিতে। আমরা মূলত এইটার ওপরেতেই বেশি হচ্ছে জোর দেব, তো এটা হচ্ছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে কি রূপ হয় সেই রূপ দুটো আমরা এখানে দেখালাম। এখানে মনে রাখতে হবে, স্বাভাবিকভাবেই তোমাদের মনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ইপসাইলন জিরোটা কি। 4 পাই তোমরা জানো, পাই মানে 22/7। তো ইপসাইলন জিরোটা কি? এই ইপসাইলন জিরো হলো শূন্য মাধ্যমের
তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই ইপসাইলন জিরোর শূন্য মাধ্যমে ভ্যালু কত? ইপসাইলন জিরোর শূন্য মাধ্যমে ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে এর এককটা বসাতে হবে। আবার বলছি যে এখানে এসআই পদ্ধতিতে আমি দেখতে পাচ্ছি যে F ইজিক্যালস টু 1/4 ইপসাইলন জিরো শূন্য মাধ্যমের ক্ষেত্রে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন ইপসাইলন জিরোটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ইপসাইলন জিরোর ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এখন এর এককটা আমরা বার করে নিতে পারি। আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি, দেখো এই অংশটা মুছে দিচ্ছি। আমরা ইপসাইলন জিরো যদি আমরা একক বার করতে চাই তাহলে ইপসাইলন জিরোটা এখানে নিয়ে আসি। ইপসাইলন জিরো সমান আমরা কি লিখতে পারি? 1/4 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তার মানে ইপসাইলন জিরোর একক কি হবে? 1/4 এর কোনো একক নেই, মানে নিউটন। এফ এর একক নিউটন, আর এটা হচ্ছে কুলম ইন্টু কুলম, তার মানে কুলম স্কোয়ার বাই মিটার স্কোয়ার। তার মানে ইপসাইলন জিরোর একক কি হলো? কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন ইনভার্স। কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন ইনভার্স, এটা হলো ইপসাইলন জিরোর একক। তার মানে এই এককটা আমরা লিখব কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন টু দি পাওয়ার -1। তাহলে ইপসাইলন জিরো হচ্ছে তড়িৎ ভেদ্যতা, আর যার ভ্যালু হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যার ভ্যালু হচ্ছে যে 8.854 ইন্টু 10⁻⁻12 মানে কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 ইন্টু নিউটন টু দি পাওয়ার -1 বা নিউটন ইনভার্স। এখন এখানে আবার একটা প্রশ্ন থেকে যায় যে আমি এই যে ইপসাইলন জিরোটা নিলাম, এই ইপসাইলন জিরোটাকে আমরা বলছি তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা কি? তাহলে প্রশ্ন আসতে পারে যে তড়িৎ ভেদ্যতা কি? না, তড়িৎ ভেদ্যতা হচ্ছে মাধ্যমের একটি তাড়িতিক ধর্ম, যে ধর্ম দ্বারা আমরা বুঝতে পারি সেই মাধ্যমে কোনো আধান থাকলে বা দুটো আধান থাকলে তারা পরস্পরের ওপর কিরূপ প্রভাব বিস্তার করে সেটা দিয়ে বোঝা যায়। কিংবা এমনভাবেও বলতে পারি আমরা পরবর্তীকালে যখন যেই তড়িৎ ক্ষেত্র সম্পর্কে পড়ব, যে সেখানে বলা যেতে পারে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলতে এমন একটা তাড়িতিক বৈশিষ্ট্যকে বোঝায় যে সেই মাধ্যমে যদি একটা আধান রাখা হয় তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় সেই তড়িৎ ক্ষেত্রটা কিরূপ হবে, সেই তার হচ্ছে যে তার গুণাবলী বা তার মান কত হবে সেটা নির্ভর করে এই তড়িৎ ভেদ্যতার উপর। তাহলে স্বাভাবিকভাবে তড়িৎ ভেদ্যতা মাধ্যমের ওপর নির্ভর করে। তাহলে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 এসআই ইউনিট। তাহলে পরে নিশ্চিত অন্য যে মাধ্যম সেই অন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাও কিন্তু বিভিন্ন বিভিন্ন হতে পারে। তো সেই ধারণাটা আমি একটু নিয়ে আসছি। অর্থাৎ আমরা যদি দুটো আধানকে ওই একই দূরত্বে, মনে করো দুটো আধানকে 8 দূরত্বে শূন্য মাধ্যমে রেখেছি, এখন তার মধ্যে যে বলটা কাজ করেছে সেটা হচ্ছে F ইজিক্যালস টু 1/4 ইপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন শূন্য মাধ্যম বাদ দিয়ে বা বায়ু মাধ্যম বাদ দিয়ে আমরা সাধারণভাবে বায়ু মাধ্যম এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে একই ধরি। তাই শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যমকে বাদ দিয়ে যদি অন্য কোনো মাধ্যমে থাকে এই আধান দুটো, তাহলে সেক্ষেত্রে যার তড়িৎ ভেদ্যটা হচ্ছে আলাদা হবে, ইপসাইলন জিরো হবে না। তো সেই হিসাবে আমি ফর্মুলাটা কিভাবে লিখছি একটু দেখো, আমি এটা মুছে দিচ্ছি। দেখো এফ এয়ার আমি লিখছি বায়ু মাধ্যম বা এফ ভ্যাকিউম শূন্য মাধ্যম, এফ ভ্যাকিউম সমান, কিংবা এটা এয়ারও লেখা যেতে পারে, একই ব্যাপার। আমি বলেছি এফ এয়ার বা ভ্যাকিউম, এটা হলে কি হবে 1/4 ইপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এই দুটো আধানকেই যদি আমি 8 দূরত্বে অন্য কোনো মাধ্যমে রাখি যার তড়িৎ ভেদ্যতা আমি ধরে নিলাম ইপসাইলন জিরো নয়, শুধু ইপসাইলন, তাহলে সেক্ষেত্রে এই এফ এর মানটা কি হবে? আমি ধরলাম এফ মিডিয়া, মানে মাধ্যমে কত বল কাজ করছে সেই মাধ্যমে, তাহলে এফ মিডিয়া এটা কি লিখতে পারি 1/4 ইপসাইলন, ইপসাইলন জিরো নয় ইপসাইলন, ইপসাইলন জিরো হচ্ছে এয়ার বা ভ্যাকিউমে, আর এটা হচ্ছে যে কোনো মাধ্যমে 1/4 ইপসাইলন জিরো ইপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোন ক্ষেত্রে বলটা বেশি হবে। আমরা একটু যদি এই অনুপাত দুটো বার করি, আমরা যদি অনুপাত বার করি তাহলে আমরা এরকম পেতে পারি, যেটা হচ্ছে যে এফ এআর বাই এফ মিডিয়া ইজ ইকুয়ালস টু এফ এআর মানে কত, 1/4 ইপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার ভাজিতক 1/4 ইপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন দেখি বুঝতে পারছো, এটা যদি ভাগ করি এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে 1 এটা বাই 1 এটা, তার মানে অ্যাকচুয়ালি হবে এফ এআর বাই এফ মিডিয়া, এটা হবে ইপসাইলন বাই ইপসাইলন 0, ইপসাইলন বাই ইপসাইলন 0। এখন দেখা যায় এই যে ইপসাইলন বাই ইপসাইলন 0 অলওয়েজ গ্রেটার দ্যান 1, অলওয়েজ গ্রেটার দ্যান 1, তার মানে অলওয়েজ গ্রেটার দ্যান 1 মানে কি, তার মানে বায়ু মাধ্যমে একই আধান একই দূরত্বে থাকলে যে বল কাজ করে, আর অন্য কোনো মাধ্যমে একই আধান একই দূরত্বে থাকলে যে বল কাজ করে, এই বলের অনুপাত হচ্ছে 1-এর থেকে বেশি। তার মানে এফ এআর ইজ গ্রেটার, এফ এআর ইজ গ্রেটার দেন এফ মিডিয়া। অর্থাৎ দুটো আধানকে যদি আর দূরত্বে রাখা হয়, তারা যদি একই পরিমাণ আধানকে একবার বায়ু মাধ্যমে একবার অন্য মাধ্যমে যদি রাখা হয়, দেখা যায় বায়ু মাধ্যমে তাদের মধ্যে যে বল কাজ করবে সেটা বেশি অন্য মাধ্যমের থেকে। তো সেই জন্যে আমরা এই ইপসাইলন বা ইপসাইলন 0 অনুপাতটা দ্বারা এই বল দুটোর অনুপাতকে বোঝানো হয়। তাই ইপসাইলন আর ইপসাইলন 0 যে অনুপাত, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের যে তড়িৎভেদ্যতা, এই অনুপাতটাকে আমরা বলি ইপসাইলন বাই ইপসাইলন 0, এটাকে বলি ইপসাইলন আর। ইপসাইলন আর মানে রিলেটিভ পারমিটিভিটি, পারমিটিভিটি মানে ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা। রিলেটিভ মানে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এইটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, রিলেটিভ পারমিটিভিটি, ইপসাইলন বা ইপসাইলন 0। আবার এটাকে আমরা অনেক সময় ইপসাইলন বা ইপসাইলন 0-কে আমরা অনেক সময় বলে থাকি ইজ ইকুয়ালস টু কে। এই কেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অর্থাৎ বাংলায় হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। ইপসাইলন বা ইপসাইলন 0-কে আমরা ইপসাইলন আরও বলি, আবার ইপসাইলন বা ইপসাইলন 0-কে আমরা কেও বলি। তার মানে এই দুটোকে আমরা, আসলে ইপসাইলন আর এবং কে একই, তো এটাকে আমরা বলি, এটা কি যখন কে লিখি তখন বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর যখন আমরা ইপসাইলন আর লিখি তখন আমরা বলি রিলেটিভ পারমিটিভিটি বা হচ্ছে তোমার আপেক্ষিক তড়িৎভেদ্যতা। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই আধানকে, একই মানের দুটি আধানকে মানে একবার বায়ু মাধ্যম একবার অন্য মাধ্যমে যদি রাখা হয়, তাদের মধ্যে যে বল কাজ করে সেই বলের পরিমাণটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে বেশি, অন্য মাধ্যমের ক্ষেত্রে কম। এবং বায়ু মাধ্যমে যে বল কাজ করে আর অন্য মাধ্যমে যে বল কাজ করে, সেই বল দুটির অনুপাতকে বলা হয় ওই মাধ্যমটির আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আপেক্ষিক তড়িৎভেদ্য মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কত। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো জল, আমি এটা মুছে দিচ্ছি, যেমন ধরো ফর ওয়াটার ইপসাইলন আর অথবা কে, ইপসাইলন আর অর কে এর ভ্যালু হচ্ছে 80। তার মানে ইপসাইলন বাই ইপসাইলন 0 ইজ ইকুয়ালস টু 80 ফর ওয়াটার। তার মানে কি, তার মানে এফ ওয়াটার, ভুল লিখে ফেললাম,
আগেরটা আমি কি বললাম, ইপসাইলন, হ্যাঁ ইপসাইলন বাই ইপসাইলন জিরো, এটা হচ্ছে কে, তার মানে ঠিকই আছে, তার মানে এফ, এটা উল্টে দিলে এফ এফ এয়ার বাই এফ ওয়াটার, এটা হচ্ছে 80। তার মানে কি, তার মানে হলো এফ এয়ার অর্থাৎ বায়ু মাধ্যমে যদি দুটি আধানকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, যে বল কাজ করবে সেই একই আধানকে যদি একই দূরত্বে জল মাধ্যমে রাখা হয় তার থেকে 80 ভাগ কম বল কাজ করবে, কারণ এফ এয়ারটা ওপরে, এফ ওয়াটারটা নিচে, তার মানে এটার থেকে এটা 80 গুণ বেশি, 80 গুণ বেশি, তার মানে জলে এলে বলটা 80 গুণ কমে যাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের বলি, দেখবে তোমরা ক্লাস 10-এ যে পড়েছো NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমরা পড়েছো যে এরা পরস্পর, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, তারা পরস্পরের হচ্ছে তড়িতাকর্ষণ বলে তারা যুক্ত থাকে এবং NaCl গঠন করে। তা স্বাভাবিকভাবে বায়ুতে যখন NaCl থাকে তখন Na আয়ন আর Cl আয়নের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বল জল মাধ্যমে দিলে কিন্তু তা কাজ করে না, তার থেকে 80 ভাগ কমে যায়। তো এখন তার মানে NaCl কে যদি তুমি জলে দিয়ে দাও তাহলে কি হবে, Na আর Cl আয়নের মধ্যে আকর্ষণ বল কমে যাবে, কারণ দুটো বিপরীত আধান, আকর্ষণ বল কমে যাওয়া মানে জলে দিলে তখন কি হবে, তারা পরস্পর থেকে ছেড়ে যাবে। তাই আমরা দেখি NaCl কে যখন আমরা জলে দিই তখন Na আয়ন আর Cl আয়নে ভেঙে যায়। দেখো এই সুন্দর ব্যাখ্যাটা কিন্তু আমরা কুলম্বের সূত্রের সাহায্যে করতে পারছি। তো তাহলে আমরা এখানে দেখলাম যে ইপসাইলন বা ইপসাইলন জিরো হচ্ছে এটা। তাহলে আমরা কতগুলো জিনিস এখানে পেলাম। দেখো আমি কুলম্বের সূত্রটাকে আবার একবার লেখার চেষ্টা করছি। কুলম্বের সূত্র, কুলম্বস ল বা কুলম্বের সূত্র বাংলাতেই লিখছি, কুলম্বের সূত্র এর গাণিতিক রূপটা আমি লিখছি F is equals to 1/4 ইপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। আবার এটা হচ্ছে ফর, আচ্ছা এটা হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে হয়েছে। আবার লিখছি F is equals to 1/4 ইপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে অন্য মাধ্যমে, এটা হচ্ছে শূন্য ছাড়া, শূন্য ছাড়া অন্য মাধ্যমে এইটা। এখন তার মানে এইটাকে যদি আমি যে কোনো মাধ্যমের জন্য, তাহলে এটা আলাদা হয়ে গেল, এটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই ফর্মুলা, এই ফর্মুলা বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যমের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা এটাকে যে কোনো মাধ্যমের জন্য যদি আমরা এটা প্রয়োগ করতে চাই তাহলে আমরা এরকম লিখবো F is equals to 1/4 এখানে তুমি লক্ষ্য করে দেখো ইপসাইলন বাই ইপসাইলন জিরো সমান কে, তার মানে ইপসাইলন সমান কে ইপসাইলন জিরো। তাই এখানে যদি আমরা এই ইপসাইলনের জায়গায় লিখি কে ইপসাইলন জিরো ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে এই ফর্মুলাটা কিসের জন্য হবে, শূন্য মাধ্যম সহ, শূন্য মাধ্যম সহ যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, শূন্য মাধ্যম সহ যে কোনো মাধ্যমে। কেন এটা না, তার কারণ দেখো আমরা এই ফর্মুলায় চলে আসতে পারবো কি করে, ইফ কে ইজ ইকুয়ালস টু 1, কে ইজ ইকুয়ালস টু কখন 1 হয়, শূন্য মাধ্যমে, তখন ফর্মুলাটা তাহলে কি হয়ে যাবে, F ইজ ইকুয়ালস টু, এটা যদি 1 হয়ে যায় তাহলে 1/4 ইপসাইলন জিরো ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার ধরো বললো যে ফর ওয়াটার, জল মাধ্যমে কে সমান 80, তাহলে তখন ফর্মুলাটা কি হবে, F ইজ ইকুয়ালস টু 1/4 80 ইপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা যে কোনো মাধ্যমের জন্য, অর্থাৎ শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম সহ যে কোনো মাধ্যমের জন্য এই ফর্মুলাটাকে আমরা প্রয়োগ করতে পারি। অর্থাৎ F is equals to 1/4 কে ইপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এই হচ্ছে কুলম্বের সূত্রের তোমার গাণিতিক রূপ। আমরা এই যে রূপটা দেখতে পাচ্ছি এই রূপটা কিন্তু বীজগাণিতিক রূপ। এইখান থেকে এই কুলম্বের সূত্রের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে
সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই বীজগাণিতিক সূত্র থেকে কিন্তু পুরোটা আমরা পাই না। কেন পাই না তার কারণ দেখো, আমরা যদি আবার একবার কুলম্বের সূত্রটাকে আবার একবার নতুন করে আরেকবার পুনরায় আমরা বিবৃত করি, তাহলে দেখতে পাবো আমরা কি বলেছিলাম না, দুটি হচ্ছে যে বিন্দু আধানের জন্য দুটো বিন্দু আধান যদি পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে, পারস্পরিক বল, আমরা ওখানে করে কাজ করেছিলাম, তাদের মধ্যে একটা পারস্পরিক বল কাজ করবে। পারস্পরিক মানে প্রথম আধান দ্বিতীয় আধানকে বল কাজ করবে, দ্বিতীয় আধানের ওপর যে বল কাজ করবে, আবার দ্বিতীয় আধান প্রথম আধানের ওপরও বল কাজ করবে। এই বল দুটো বলা হচ্ছে যে পারস্পরিক বল কাজ করবে, সেটা সমান, এবং এর মানটা হচ্ছে কত না, এর মান হচ্ছে তোমার ওই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর তাদের হচ্ছে আধানের মানের সঙ্গে হচ্ছে সমানুপাতিক। আর তার সঙ্গে এটা বলা হয়েছিল যে এই বল কাজ করবে কিভাবে না, ওই দা লাইন জয়নিং, মানে যে আধান দুটো আছে সেই আধান দুটোকে যদি সংযোজক সরলরেখা বরাবর যোগ করলে যে লাইনটা পাওয়া যায়, সেই লাইন বরাবর কাজ করবে। তো এই যে পুরো ব্যাপারটা এখান থেকে কিন্তু, এই ফর্ম থেকে কিন্তু সেই পুরো ব্যাপারটা আসে না। তাই জন্য আমরা কিন্তু মানে আলটিমেটলি আমাদের কিন্তু ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল আমাদের পড়তে হবে, অর্থাৎ ভেক্টরের ইয়েটা আমাদের পড়তে হবে। তবে তার আগে আমি কুলম্ব ল থেকে কিছু ডাইমেনশন এবং কিছু একক এখান থেকে আমরা একটু দেখে নিতে পারি আরেকবার, এবং কিছু ডেফিনেশন। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। দেখো, আমরা যদি এসআই পদ্ধতিতে আসি, এফ ইজিক্যালস টু, শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমি ফর্মুলাটা লিখছি, এফ ইজিক্যালস টু 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এত নিউটন। এখন যদি ইফ Q1 সমান Q2 সমান যদি আমি 1 ধরি, আর আর সমান যদি 1 ধরি, এখন Q1 সমান Q2 সমান 1 মানে এটা এসআই পদ্ধতি করছি, তাহলে কত হবে 1 কুলম, আর আর মানে হচ্ছে 1 মিটার। তাহলে এফ কত হবে না, এফ হবে 9 ইন্টু 10⁻9, এটাও 1 ইন্টু 1, আর এটাও হচ্ছে 1, তার মানে এত নিউটন। তার মানে কি দেখতে পাচ্ছ, Q1 Q2 সমান 1, তার মানে দুটো 1 কুলম আধানকে যদি 1 মিটার দূরত্বে পরস্পরের মধ্যে মানে পরস্পরকে স্থাপন করা হয় শূন্য মাধ্যমে, তাহলে সেই আধান দুটির মধ্যে কত বল কাজ করবে না, 9 ইন্টু 10⁻9 নিউটন। 9 ইন্টু 10⁻9 নিউটন